আমি সুমন্ত কুমার সাহা, পানোয়াট রাজমহিষী দেবী হাই স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর ভারতের শিল্প অংশটির প্রাথমিক সূচনা পর্বটুকু এবং ভারতের লৌহ ইস্পাত শিল্প নিয়ে আলোচনা করব। দেখো, ভারতীয় শিল্পের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে মানব সভ্যতা বিকাশের সময় থেকে এখানে শিল্পের সূচনা। ভারতের ঢাকাই মসলিন, বালুচরী শাড়ি, মুর্শিদাবাদের রেশম বস্ত্র ভারতীয় শিল্পের ঐতিহ্যের সাক্ষ্য। এছাড়া কুতুব মিনারের কাছে লৌহস্তম্ভটি প্রমাণ করে প্রাচীনকালেও ভারতে লৌহ ইস্পাত শিল্পের দর ছিল। যখন শিল্প বিপ্লবের সময় অর্থাৎ ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রকে শিল্প বিকাশের চরম শিখরে পৌঁছে দিচ্ছে, ঠিক তখন ইংরেজরা ভারতে শিল্প বিকাশের চেষ্টা করলেও তা কিন্তু সর্বমুখী ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল প্রধানত এদেশীয় কাঁচামালকে নিজের দেশে নিয়ে যাওয়া এবং অপরিকল্পিতভাবে এবং সীমিতভাবে কিছু শিল্প গড়ে তোলা। ভারতের আধুনিক বৃহৎ শিল্পের সূচনা হয়, মনে রাখবে, 1830 সালে। প্রথম বিশ্বযুদ্ধের সময় লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট, কাগজ, অন্যান্য ধাতব শিল্পে কিছু গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় শিল্পের নানা সমস্যা দেখা যায়, কারণ ভারত ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। আবার পরবর্তীতে যখন স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল, সেই বিভক্ত হয়ে যাওয়ায় নতুন করে শিল্পের সমস্যা দেখা দিয়েছিল, বিশেষত কাঁচামাল নিয়ে। যেমন ধরো, তোমরা পড়বে পাট শিল্পতেই একটা ব্যাপক এই ধরনের সমস্যার মধ্যে পড়েছিল। তা যাই হোক, 1948-এ প্রথম জাতীয় শিল্পনীতি ছিল ভারতীয় শিল্পের পুনর্জীবনের বিরাট পদক্ষেপ। স্বাধীনতার পরবর্তী সময়ের শিল্প চালচিত্রের ইতিহাসটা যদি ছোট্ট করে দেখে নিই কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধরে, তাহলে দেখতে পাবো যে এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশে গঠিত হয়েছিল 1951 থেকে 56। সেখানে মূলত কৃষিকাজের উন্নতির উপর জোর দেওয়া হয়েছিল। পরবর্তী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61-তে ভারী শিল্প স্থাপনের উপর জোর দেওয়া হয়। তৃতীয় 1961 থেকে 66, এখানে তোমার লোকোমোটিভ শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1969 থেকে 74, এখানে শিল্পের তেমন কোনো বিকাশ হয়নি। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1974 থেকে 79, এইখানে সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। এই সেল নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। একই সঙ্গে এখানে কিছু ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পতেও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1980 থেকে 85 সালে, সেখানে অটোমোবাইল শিল্পে জোর দেওয়া হয়েছিল। এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 90 ইলেকট্রনিক শিল্পে জোর দেওয়া হয়েছিল। ভারত সরকারের এই শিল্পনীতির বড় পরিবর্তন ঘটে 1991 সালে। তার প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1992 থেকে 1997 সালে হয়েছিল। যে কোনো বিদেশি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি ভারতে বিনিয়োগের মাধ্যমে উদারনীতিকরণ নীতি গৃহীত হয়েছিল। দশম পঞ্চবার্ষিকী অর্থাৎ 2002 থেকে 2007-তে আধুনিকরণেতে জোর দেওয়া হয়েছিল। এবং শেষ একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও সেই একই বিষয়ের উপর কিন্তু জোর দেওয়া হয়, অর্থাৎ আধুনিকরণের উপরই কিন্তু আবার জোর দেওয়া হয়েছিল। এখন তো বর্তমানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেন অবলুপ্ত হয়েছে, বর্তমানে তার পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে। এখন দেখো, এই যে সংক্ষিপ্ত ইতিহাসটা আমার বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো শিল্পের বিকাশ কোন সময় থেকে ত্বরান্বিত হয়েছিল তা বুঝতে সুবিধার জন্য এতগুলো কথা আমার বলা। এবার আমরা তোমাদের দশম শ্রেণীর যে পরীক্ষাকে গুরুত্ব দিয়ে সিলেক্টিভ প্রশ্নভিত্তিক আমরা আলোচনার ভিত্তিতে এই অংশটুকুনি নিয়ে আমরা এগোবো। প্রথমে হচ্ছে আমরা শিল্প কাকে বলবো এটা জেনে নেই। খুব সোজাভাবে যদি এটাকে বলতে বলো তো বলবো যে বনজ, খনিজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদ এবং ধরো কৃষিজ সম্পদ কাঁচা মাল হিসাবে ব্যবহৃত হয়ে শিল্পকেন্দ্র বা কারখানায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভোগপণ্যে পরিণত হয় তাকে বলা হয় শিল্প। হ্যাঁ, যেমন ধরো কৃষিজ কার্পাস থেকে কি করা হচ্ছে, বস্ত্র শিল্প হচ্ছে। খনিজ আকরিক লোহা থেকে কি করা হচ্ছে, লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠছে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে যন্ত্র শিল্প কি। যন্ত্র শিল্পটা হচ্ছে, আর যখন কোনো ধরো সংগঠিত ব্যবস্থার মাধ্যমে
যখন কোনো সংগঠিত ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে এই কাঁচামালকে কারখানায় এনে সেগুলোকে শ্রম ও যন্ত্রপাতির সাহায্যে আরও বেশি উপযোগী মূল্যবান দ্রব্যে পরিণত করে পরিবহনের সাহায্যে কি করা হচ্ছে, বাজারে পাঠানো হয়, তাকে বলা হচ্ছে যন্ত্রশিল্প, বা একে তুমি শ্রম শিল্পও বলতে পারো। অর্থাৎ সোজা কথায় কি দাঁড়াচ্ছে না, প্রাথমিক উৎপাদন দ্বারা প্রাপ্ত যে দ্রব্য সামগ্রীর রূপান্তরকে আমরা এক কথায় যন্ত্রশিল্প বলতে পারি। তাহলে মৌলিক শিল্প কাকে বলে? যে সকল শিল্পের উপর অন্যান্য শিল্পের বিকাশ নির্ভর করে, বা যে সকল শিল্পের উৎপাদিত দ্রব্য অন্যান্য শিল্পে কাঁচা মাল রূপে ব্যবহৃত হয়, তাকে মৌলিক শিল্প বা তাকে বেসিক ইন্ডাস্ট্রি বলে। যেমন ধরো, লৌহ ও ইস্পাত শিল্পে উৎপাদিত যন্ত্রপাতি ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হচ্ছে। এবার জেনে নেব শিল্পাঞ্চল কাকে বলে। দেখো, যে ভৌগোলিক এলাকায় শিল্পের একদেশিকতার কারণে বিভিন্ন সহযোগী ও অনুসারী শিল্পের বিকাশ ঘটে, তাকে শিল্পাঞ্চল বলে। যেমন ধরো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের খুব কাছাকাছি কি আছে, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল। এবার আমরা আলোচনায় আসবো যে কোনো শিল্পের অবস্থান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে। দেখো, শিল্পের কাঁচামালের প্রকৃতি, সরবরাহ, জলের প্রাপ্যতা, পরিবহন ব্যবস্থা, পরিবহন ব্যয়, শ্রমিকের প্রাপ্যতা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার শক্তি সম্পদের প্রাপ্যতা, জমি, প্রশাসনিক ব্যবস্থা, সরকারি নীতির উপর, এইসব বিভিন্ন বিষয়ের উপর মোটামুটি শিল্পের অবস্থান নির্ভর করে। দেখো, আমাদের আলোচনায় এতক্ষণ পর্যন্ত বারবার এই কাঁচামাল প্রসঙ্গটি বারবার এলো, শব্দটি। তা এই যে প্রকৃতি আমরা আলোচনা করি এখন, যে যে এই কাঁচামালটা বলতে আমরা কি বুঝবো। দেখো, শিল্পের কাঁচামাল হচ্ছে যে প্রাথমিক উৎপাদন থেকে প্রাপ্ত যেসব বস্তুকে রূপান্তর ঘটানো হয়, সেই সব বস্তুকে শিল্পের কাঁচামাল বলে। অর্থাৎ ধরো, যেসব কৃষিজ, বনজ, প্রাণীজ ও খনিজ দ্রব্যকে বেশি ব্যবহার উপযোগী বস্তুতে রূপান্তর করা হয়, সেই সব দ্রব্যকে শিল্পের কাঁচামাল বলা হয়। যেমন আকরিক লৌহ হলো লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, কার্পাস তুলা হলো কার্পাস শিল্পের প্রধান কাঁচামাল। এবার আমরা জানবো যে এই প্রকৃতি অনুসারে কাঁচামালকে কভাগে ভাগ করা যায়, অর্থাৎ কয় প্রকার ও কী কী। দেখো, প্রকৃতি অনুসারে কাঁচামাল প্রধানত দু প্রকার। কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। প্রথমে আমরা জেনে নিই যে অবিশুদ্ধ কাঁচামাল কি। যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করলে তার ওজন কমে যায়, সেই সমস্ত কাঁচামালকে আমরা বলবো অবিশুদ্ধ বা অশুদ্ধ কাঁচামাল। যেমন ধরো, আকরিক লোহা, তো আকরিক তামা, এগুলো সবই হচ্ছে, তারপরে তোমার আঁখ, হ্যাঁ, তা আকরিক লোহা, আকরিক তামা, আঁখ, এগুলো হচ্ছে সবই অবিশুদ্ধ কাঁচামাল। যেমন ধরো, যেটা বলতে চাইছিলাম যে আকরিক লোহা, ধরো 1 টন কাঁচা লোহা প্রস্তুত করতে প্রায় 1.7 টন আকরিক লোহা, 1.30 টন কয়লা এবং 0.50 টন চুনা পাথর এবং ডলোমাইট বা অন্যান্য দ্রব্য মিলিয়ে কি হচ্ছে, মোট প্রায় 5 টন কাঁচামালের প্রয়োজন হচ্ছে। তাহলে এই 5 টন কাঁচামাল ব্যবহার করে 1 টন কাঁচা লোহা প্রস্তুত হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের যে শিল্প কাঁচামাল থেকে কি হচ্ছে, যখন উৎপাদিত দ্রব্যটা তৈরি হচ্ছে, তখন সেটা কি হচ্ছে, ওজন কমে যাচ্ছে। দেখো, আর বিশুদ্ধ কাঁচামাল কি, ঠিক এটা উল্টো। অর্থাৎ যে সব উল্টো মানে ওই যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করলেও তার ওজন কমে না, সেই সব কাঁচামালকে আমরা বলবো বিশুদ্ধ কাঁচামাল। এটা এমন নয় যে বেড়ে যাচ্ছে, উল্টো আমার বলা ভুলই হলো। তা যে সব কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করলেও তার ওজন কমে না, সেই সব কাঁচামালকে আমরা বলবো বিশুদ্ধ কাঁচামাল। যেমন ধরো পাট, তুলো, তারপরে এইরকম রেয়ন, এইসব জাতীয় কাঁচামাল। যেমন ধরো, আমরা যদি তুলোটাই দেখি, যে 1 মেট্রিক টন তুলো থেকে আবার 1 মেট্রিক টন সুতো পাওয়া যাবে। আবার ওই 1 মেট্রিক টন সুতো থেকে 1 মেট্রিক টন ওজনের বস্ত্র উৎপাদন করা যায়। অর্থাৎ দেখো, এখানে কোনোভাবেই কাঁচামাল আর উৎপাদিত দ্রব্যের অনুপাতটা কিন্তু কমে যাচ্ছে না। এই জন্য একে বলা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। তো এই অবিশুদ্ধ কাঁচামাল এবং বিশুদ্ধ কাঁচামালের পার্থক্যটা একটু পড়ে রাখবে তোমরা। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই রিলেটেডই, সেটা হচ্ছে বস্তু সূচক বা পণ্য সূচক কাকে বলে। দেখো, কোনো শিল্পের
কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হচ্ছে বস্তুসূচক বা পণ্যসূচক। মেটেরিয়াল ইন্ডেক্স যাকে বলে। হ্যাঁ, দেখো এর প্রবর্তক হলেন জার্মান অর্থনীতিবিদ অ্যালফ্রেড ওয়েবার। ঠিক আছে, সূত্রটা কি? খুব সোজা, অর্থাৎ বস্তুসূচক সমান কি হচ্ছে? কাঁচামালের ওজন ডিভাইডেড বাই উৎপাদিত পণ্যের ওজন। ঠিক আছে, বিশুদ্ধ কাঁচামালে কি হচ্ছে? বস্তুসূচক 1, আর অবিশুদ্ধ হলে তার বস্তুসূচক হবে 1-এর বেশি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবে যে বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক 1, আর অবিশুদ্ধতে কি হচ্ছে? বস্তুসূচক 1-এর বেশি হবে। দেখো যে এই যে বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক 1 হচ্ছে আর অবিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক 1-এর বেশি হচ্ছে। তো এই যে দ্রব্য সূচকের 1-এর বেশি হলে কি হচ্ছে? না শিল্পটি কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে ওঠার সম্ভাবনা থাকে, আর দ্রব্য সূচক 1 হলে শিল্পটি বাজারের নিকটে বা বাজারে গড়ে তোলা লাভজনক হয়। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব অনুসারী শিল্প কাকে বলে। কোনো শিল্প থেকে উৎপন্ন পণ্য বা বস্তুকে কাঁচা মাল হিসাবে ব্যবহার করে অন্যান্য যে সমস্ত শিল্প গড়ে ওঠে তাদের মূল শিল্পটির অনুসারী শিল্প বলা হয়। যেমন ধরো পেট্রোরাসায়নিক শিল্পে উৎপন্ন ধরো প্লাস্টিক, পলিথিন, পিভিসি শিট, হ্যাঁ, কৃত্রিম রাবার ইত্যাদি কাঁচামাল হিসাবে ব্যবহার করে ধরো প্লাস্টিক শিল্প, রাবার শিল্প ইত্যাদির মতো একাধিক শিল্প গড়ে ওঠে। এগুলোকে কি বলা হচ্ছে? পেট্রোরাসায়নিক শিল্পের অনুসারী শিল্প বলা হচ্ছে। আসলে এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের শিল্প বা গৌণ শিল্প, যাদের কাঁচামালের জন্য অন্যান্য শিল্পের উপর নির্ভর করতে হয়। এগুলো হচ্ছে মূল শিল্পের নিকটবর্তী অঞ্চলে সাধারণত গড়ে ওঠে। এবছর এই অনুসারী শিল্প প্রশ্নটি এসছিল। এবার আমরা আলোচনা করব যে সহায়ক শিল্প বা যাকে বলা হয় অ্যানসিলারি ইন্ডাস্ট্রি। অনুসারী শিল্পকে বলা হয় ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি, আর এটাকে বলা হচ্ছে অ্যানসিলারি ইন্ডাস্ট্রি। কি না, যেসব শিল্প, ওটা ঠিক দেখবে একটু মানে ওই উল্টো পথে আসছে, আগেরটা আমি যা বললাম ঠিক উল্টো পথটা ভাববে, অর্থাৎ যেসব শিল্প অন্য কোনো শিল্পকে তাদের প্রয়োজনীয় কাঁচা মাল হিসাবে নিজেদের উৎপাদিত দ্রব্য যোগান দেয়, সেই সব শিল্পকে সহায়ক শিল্প বলে। ঠিক আছে, আরেকবার আমি বলি, যেসব শিল্প অন্য কোনো শিল্পকে তাদের প্রয়োজনীয় কাঁচামাল হিসাবে নিজেদের উৎপাদিত দ্রব্যকে যোগান দেয়, নিজেদের উৎপাদিত যে দ্রব্য সেটা যোগান দেয়, সেই সব শিল্পকে বলা হচ্ছে সহায়ক শিল্প বা ইংরেজিতে তাকে বলা হয় অ্যানসিলারি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যেমন ধরো মোটর গাড়ি নির্মাণ শিল্প অর্থাৎ অটোমোবাইল শিল্প, সেখানে সহায়ক শিল্পগুলো কি না টায়ার নির্মাণ শিল্প, ব্যাটারি উৎপাদন শিল্প, কাঁচ নির্মাণ শিল্প ইত্যাদি। আচ্ছা, শিল্প নিয়ে এরকম কথা হচ্ছে, একটা প্রসঙ্গ আগে আমার বলা দরকার ছিল, সেটা আমি বলতে ভুলে গেছি। যদি কোনো সময় এরকম প্রশ্ন আসে যে শিল্প কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে যে এটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কারণ প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে কৃষিকাজ, আর শিল্প হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। যাই হোক, এবার আমরা যে প্রসঙ্গটায় আসবো সেটা হচ্ছে ভার হ্যান্সমান শিল্প কাকে বলে, অর্থাৎ ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি কাকে বলে। দেখো, যে শিল্পে ব্যবহৃত কাঁচামালের তুলনায় উৎপাদিত পণ্যের ওজন অর্থাৎ ভার কম হচ্ছে তাকে আমরা বলবো ভার হ্রাসমান শিল্প। ঠিক আছে, ধরো কাকে বলবো, যেমন ধরো লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প কি একটা অন্যতম ভার হ্রাসমান শিল্প। তাই যদি এবার বলে প্রশ্ন আসে যে ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি একটি উদাহরণ, তাহলে আমরা অবশ্যই বলতে পারি লৌহ ইস্পাত শিল্প। বা কেন লৌহ ইস্পাত শিল্পকে ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি বলা হয়, সেটাও আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। দেখো, এই লৌহ ইস্পাত শিল্প কেন বলছি না, এই শিল্পে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট ইত্যাদি যে কাঁচা মালগুলো আছে, প্রায় ধরো আগেই আমি বলেছিলাম, উল্লেখ করেছিলাম, যেগুলো যত পরিমাণে ব্যবহৃত হচ্ছে, 5 মেট্রিক টন এই কাঁচামাল ব্যবহার করে মাত্র আমি কি বলেছিলাম যে 1 মেট্রিক টন ইস্পাত পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? ভার হ্রাস পাচ্ছে। আচ্ছা, এবং এগুলো দেখো, এই ধরনের শিল্প সবসময় কি হয় না, সাধারণত যেখানে কাঁচামাল উৎপাদক সেই অঞ্চলের কাছে গড়ে ওঠে। স্বাভাবিক কারণ হচ্ছে ধরো অনেক দূরে গঠিত হলে সেগুলোকে বহন করে করে নিয়ে যাওয়া, এত বেশি পরিমাণে কাঁচামাল প্রয়োজন হচ্ছে যে বহন করে করে নিয়ে যাওয়া একটা অসুবিধা, পরিবহন খরচ বাড়বে এবং কাঁচামালটা কী হবে, পরিমাণটাও কী হবে, হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, আর এর পণ্যসূচক কী হবে? এর পণ্যসূচক সবসময় 1-এর বেশি হবে। এবার এই
কাঁচামালের উৎস বা যাকে বলবো কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পের শ্রেণীবিভাগ আমাদের জেনে নিতে হবে। না, দেখো প্রধানত 4 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প, অর্থাৎ এইসব শিল্পের কাঁচামাল হিসাবে খনিজ দ্রব্য ব্যবহৃত হচ্ছে, যেমন ধরো লৌহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো সবই হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প। দ্বিতীয়ত হচ্ছে কৃষি ভিত্তিক শিল্প, যে সমস্ত শিল্পের কাঁচামাল হিসাবে কৃষিজ দ্রব্য ব্যবহৃত হয় তাকে আমরা বলবো কৃষিভিত্তিক শিল্প, যেমন ধরো চা, পাট, চিনি, কার্পাস বস্ত্র প্রভৃতি শিল্প। আবার তৃতীয় বলবো যে প্রাণীজ ভিত্তিক শিল্প, এইসব শিল্পের কাঁচামাল হিসাবে প্রাণীজ দ্রব্যকে আমরা ব্যবহৃত হয়, যেমন ধরো পশম, ডেয়ারি, হ্যাঁ, খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ মাছ, মাংস, খাদ্য প্রক্রিয়াকরণ, এইসব শিল্প। আর হচ্ছে বনজ ভিত্তিক শিল্প, অর্থাৎ এইসব শিল্পের কাঁচামাল হিসাবে বনজ দ্রব্য ব্যবহৃত হয়, যেমন হচ্ছে দেশলাই, কাগজ, হ্যাঁ, প্লাইউড যেগুলো আমরা ব্যবহার করি, সেইগুলো, এই ধরনের শিল্পগুলো। এইগুলো খুব উদাহরণগুলো খুব মনে রাখার চেষ্টা করবে। অনেক সময় পরীক্ষায় এরকম দেয় যে দুটি খনিজ ভিত্তিক শিল্পের নাম করো, বা খনিজ ভিত্তিক শিল্পটার নাম দিয়ে বললো যেটা কী ধরনের মানে কাঁচামাল ভিত্তিক শিল্প, সেইভাবে প্রশ্নটা আসতে পারে। সুতরাং উদাহরণগুলো খুব এখানে গুরুত্বপূর্ণ হয়। এবার আমরা আলোচনায় আসব আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড তথা লৌহ ইস্পাত শিল্পকে নিয়ে। এটা বলার কারণ কি? কারণ হলো যে দেখো যে লৌহ ইস্পাত শিল্পে ধাতব খনিজ কাঁচামাল ভিত্তিক প্রাথমিক শিল্প, যে কোনো ধরনের যন্ত্রপাতি, শিল্প কারখানা, যন্ত্রাংশ, এমনকি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি নির্মাণেও কি হচ্ছে লৌহ ইস্পাতের প্রয়োজন হয়। এছাড়া তুমি যদি নিজের বাড়ির দিকে দেখো, গৃহস্থলীর আসবাবপত্র বা বাসগৃহ নির্মাণ, হ্যাঁ, মানুষের জীবন জীবিকার বিভিন্ন উপকরণ নির্মাণে লৌহ ইস্পাতের ব্যবহার সব থেকে বেশি হয়। পৃথিবীর যে কোনো দেশের শিল্প উন্নতির মূলে রয়েছে লৌহ ইস্পাত শিল্প। এই জন্য লৌহ ইস্পাত শিল্পকে বলা হচ্ছে যে সকল শিল্পের মূল, বা এই যে যন্ত্র সভ্যতার মেরুদণ্ড বলা হচ্ছে। ঠিক আছে, দেখো এবার লৌহ ইস্পাত শিল্পের আলোচনাতে যাই। 1830 খ্রিস্টাব্দে বর্তমান তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত পোর্টোনোভাতে কাঠ কয়লার সাহায্যে ভারতে প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয়। যদিও এই কারখানাটি 1860 সালেরই বন্ধ হয়ে যায়। দেখো বর্তমানে ভারতবর্ষে মোট যদি ধরি প্রধান 8টি বৃহদায়তন লৌহ ইস্পাত কেন্দ্র আছে এবং 3টি বৃহদায়তন শঙ্কর ইস্পাত কারখানা আছে। তো প্রথমে আমরা দেখিনি যে 8টি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পগুলো কি কি। দেখো আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে 2টি আছে, একটা হচ্ছে দুর্গাপুরে আবার একটা হচ্ছে ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্লান্ট, এবং ডিএএসপি অর্থাৎ দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট। ঠিক আছে, আচ্ছা, আর কোথায় পাবো আমরা? উল্টি বার্নপুরে পাবো, যেটাকে আমরা ইস্কো অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বলে যেটাকে জানি সেটি। তাহলে ওয়েস্ট বেঙ্গলে প্রধান 2টি পেলাম। এরপর আমরা আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে যদি যাই, সেখানে আমরা পাবো জামশেদপুরে জানো টিস্কো, হ্যাঁ, যেটা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আর হচ্ছে বোকারো স্টিল লিমিটেড। আচ্ছা, আমাদের আরেকটি পাশের রাজ্য উড়িষ্যাতে যদি যাই, সেখানে পাবো রাউরকেল্লা স্টিল প্লান্ট। আমরা যদি ছত্তিশগড়ে যাই তাহলে পাবো ভিলাই। আমরা তাহলে মধ্য ভারতে পেয়ে গেলাম ছত্তিশগড়ে। আর তাহলে দেখো এখানে দেখো এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে 2টো প্রধান পেলাম, ঝাড়খণ্ডে 2টো পেলাম, তাহলে 4টে, উড়িষ্যাতে একটা, 5টা, অর্থাৎ ইস্টার্নে আমরা 5টা পেয়ে গেলাম পূর্ব ভারতে, এবং মধ্য ভারতে দেখো একটা, অর্থাৎ পূর্ব বা মধ্য ভারত মিলেই প্রায় আমরা 6টা এখানে পেলাম 8টির মধ্যে। আর দক্ষিণ ভারতের 2টি রাজ্য যেমন ধরো বড় শিল্প আছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট, আর একটা হচ্ছে কর্ণাটক রাজ্যে, কর্ণাটকের ভদ্রাবতী, যেটা বলা যেতে পারে, বা তুমি আরও বললে ভদ্রাবতী বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। ঠিক আছে, আর তোমার 3টে বৃহদায়তন শঙ্কর ইস্পাত কারখানা আছে। একটা হচ্ছে ওই কর্ণাটকেরই ভদ্রাবতী একটা সেকশন আছে, সেটাকে ধরবো। আর একটা হচ্ছে তোমার তামিলনাড়ুর সালেম স্টিল প্লান্ট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা তোমার আছে যেটাকে দুর্গাপুর আমি বলেছিলাম যে ডিএসপি আর ডিএএসপি আছে, ওই ডিএএসপি যেটা অর্থাৎ দুর্গাপুর অ্যালয় অ্যান্ড স্টিল, যেটা ডিএএসপি সেটি। তাহলে 3টি বৃহদায়তন শঙ্কর ইস্পাত কারখানা পাচ্ছি, একটা কর্ণাটকের ভদ্রাবতী স্টিল প্লান্ট, একটা তামিলনাড়ুর সালেম স্টিল প্লান্ট, এবং দুর্গাপুরে অ্যালয় অ্যান্ড স্টিল। এই যে 3টে আমরা বৃহদায়তন শঙ্কর ইস্পাত কারখানা পেলাম, তো
তিনটি কিন্তু আমরা সরকারি পরিচালনা আন্ডারটেকিং। ভারতে যদি একটা প্রশ্ন আসে তাহলে সরকারিভাবে তো আমরা জানতে পারলাম, আর বেসরকারি যদি আমরা জেনে রাখি যে ভারতের একটি বেসরকারি শঙ্কর ইস্পাত কারখানার নাম বলতে বললে আমরা বলতে পারবো যে মহারাষ্ট্রের মাহিন্দ্র ইউসিন স্টিল কোম্পানি। ঠিক আছে, মহারাষ্ট্রের মাহিন্দ্র ইউসিন স্টিল কোম্পানি। এখন দেখো, এই যে আমরা আলোচনা করলাম এলাম যে শঙ্কর ইস্পাত, তাহলে প্রশ্ন তোমরা করতে পারো, মনে হতে পারে যে শঙ্কর ইস্পাত কি। সেটা হলো যে এই যে কাঁচা লোহার সঙ্গে কি করা হচ্ছে, যে ম্যাঙ্গানিজ মিশিয়ে যে স্টিল প্রস্তুত করা হয় তাকেই আমরা বলা হচ্ছে শঙ্কর ইস্পাত বা অ্যালয় স্টিল। ঠিক আছে, এখন প্রশ্ন হলো তাহলে যে এই ম্যাঙ্গানিজটা মেশানোর প্রয়োজন হচ্ছে কেন, তাই তো? দেখো, উন্নত মানের ইস্পাত অর্থাৎ যাকে আমরা বলতে পারি ভালো ভাষায় ফেরো ম্যাঙ্গানিজ উৎপাদনের জন্য লৌহ ইস্পাত শিল্পে ব্যাপকভাবে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। বিশুদ্ধ লোহা ও ম্যাঙ্গানিজের মিশ্রণে উৎপন্ন ইস্পাত অত্যন্ত কি হয়, দৃঢ়, মানে ক্ষয়রোধী ও একই সঙ্গে মরচে প্রতিরোধী। ফলে এই ইস্পাত কি করছে, উত্তাপ এবং আঘাত সহ্য করতে পারে, এতে মরিচা বা মরচে ধরে না। এই ফেরো ম্যাঙ্গানিজ ছাড়া ম্যাঙ্গানিজ স্টিল নামে আরেক বিশেষ ধরনের ইস্পাত উৎপাদনের জন্য কিন্তু লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়ে থাকে। দেখো, এবার আমরা দেখে নেব যে এই যে কারখানাগুলো বললাম যে 8টি বৃহদায়তন এবং 3টি তোমার শঙ্কর ইস্পাত কারখানা, এগুলো বিভিন্ন কোনো না কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে গড়ে তোলা হয়েছে। তো সেটা আমাদের দেখতে হবে। তার আগে দেখো যে এর মধ্যে আমাদের একটা কোনো প্রশ্ন আসতে পারে যে কোনগুলো এর স্বাধীনতার আগে গড়ে ওঠা মানে ইস্পাত কারখানা কোনগুলি, বা স্বাধীনতার পর গড়ে ওঠা। তাহলে আমরা আগে দেখিনি যে এই 8টি বৃহদায়তন শিল্পের মধ্যে স্বাধীনতার আগে গড়ে উঠেছে কোনগুলি। দেখো, প্রথম গড়ে উঠেছিল কুলটি। সালগুনা তোমরা যদি একটু দেখো তাহলেই বুঝতে পারবে কোনটা স্বাধীনতার আগে কোনটা পরে। সেটা হচ্ছে 1870 সালে। ঠিক আছে, 1870 সালে। এখানে আরেকটা আমি তথ্য বলবো, এটা মনে রেখো, যে 1874-তে কুলটিতে প্রথম আধুনিক পদ্ধতিতে লৌহ পিণ্ড উৎপাদন শুরু হয়। ঠিক আছে, সরি। তো কুলটি 1870 হলো। তারপরে কে করে উঠেছে, জামশেদপুর 1907 সালে। 1907 সালে। তারপরে কত, বার্নপুর। বার্নপুর কত, বার্নপুর হচ্ছে 1919, এবং তারপর হচ্ছে ভদ্রাবতী 1923। তাহলে এইগুলো হচ্ছে কুলটি, জামশেদপুর বা কুলটি, বার্নপুর, ভদ্রাবতী, এগুলো হচ্ছে স্বাধীনতার আগে গড়ে উঠেছে। এবং বাকিগুলো যেগুলো আছে সেগুলো কি হচ্ছে, তাহলে স্বাধীনতার পর গড়ে উঠেছে। স্বাধীনতার পর যেগুলো গড়ে উঠেছে আমরা দেখিনি সেগুলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেগুলো গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। যেমন ধরো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি দেখি 1956 থেকে 61, সেখানে কি হচ্ছে না, এই পশ্চিমবঙ্গের দুর্গাপুর, উড়িষ্যার যে রাউরকেল্লা, ছত্তিশগড়ের ভিলায় এর প্রতিষ্ঠা হয় এই তিনটে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1961 থেকে 66 সালে আমরা দেখতে পাবো যে বোকারো কারখানাটা গড়ে উঠছে, ওটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1969 থেকে 74 সালে নেওয়া হয়েছিল, সেখানে এই সালেম অর্থাৎ তামিলনাড়ুর সালেম এবং বিশাখাপত্তনমের যে কারখানাটা সেটা গড়ে উঠছে। ঠিক আছে, এবার দেখো ভারতে যে মূল লৌহ ইস্পাত কারখানাগুলো পরিচালিত হচ্ছে সেগুলোর যে সংস্থাগুলির দ্বারা যেমন পরিচালিত হচ্ছে, সেই সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধরো রাষ্ট্রীয় কি বলবো, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। ঠিক আছে, RINL যাকে বলা হয়, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। তারপর তোমার টাটা স্টিল নামটা তো তোমরা জানো, জিন্দাল, হ্যাঁ, আর হচ্ছে সেল দ্বারা, SAIL, সেল দ্বারা, যে কথাটা আমি সেলের কথা আগে বলেছিলাম। তা এর মধ্যে তুমি দেখতে পাবে যে বেশিরভাগগুলোই অর্থাৎ প্রায় 8টা বৃহদায়তন শিল্প সেল দ্বারা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যেমন ধরো কি না, ভিলাই, এটা একটু মনে রাখবে যে অনেক সময় প্রশ্ন আছে সেলগুলো কোন কোন ধরনের শিল্প কেন্দ্র, ইস্পাত কেন্দ্রগুলোকে সেল দ্বারা পরিচালিত হয়। সেটা দেখো ভিলাই, অর্থাৎ আমি যে 8টা বলেছি তার মধ্যে তুমি দেখো ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, বোকারো, বার্নপুর, সালেম, বিশাখাপত্তনম, ভদ্রাবতী। তাহলে এর মধ্যে তুমি একটা দেখো জামশেদপুর, জামশেদপুর শুধু হচ্ছে আলাদা হচ্ছে। এই জামশেদপুর হচ্ছে টাটা স্টিল পরিচালনা করছে, এবং এটাই হচ্ছে এখনো পর্যন্ত বেসরকারি একটা ইস্পাত কেন্দ্র। এই যে আমি লিস্ট বলেছি তার মধ্যে জামশেদপুর হচ্ছে একটি বেসরকারি, বাকিগুলো কি হচ্ছে, সবগুলো হচ্ছে সরকার পরিচালিত। এগুলো সবচেয়ে আগে সরকার পরিচালিত প্রথম থেকে কি ছিল তা নয়, সেটা আমি পরবর্তীকালে যখন এক এক ধরে ধরে আলোচনা আসবো তখন সেটা দেখতে পাবে। হ্যাঁ, এবার তাহলে আমরা একটু জেনে নিই যে সেল সম্পর্কে, আমরা একটু জেনে নিই। দেখো,
সেল হচ্ছে যে লৌহ ইস্পাত শিল্পের সুষ্ঠু উৎপাদন, বিপণন ও পরিচালনার জন্য 1973 সালে কেন্দ্রীয় সরকার এই সেল নামক সংস্থা গঠন করে। সেল এর সম্পূর্ণ কথাটি হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এর মুখ্য কার্যালয় আমাদের কলকাতা দীর্ঘদিন ছিল, বর্তমানে কিন্তু এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এই সদর দপ্তর কোথায় অবস্থিত, এটি একটি ছোট্ট প্রশ্ন হিসাবে অনেক সময় আসে, তাহলে বর্তমানে সদর দপ্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত। এর উদ্দেশ্য তাহলে কি ছিল, একটু আগেই বললাম যে রাষ্ট্রায়ত্ত যে লৌহ ইস্পাত কারখানাগুলোকে তদারকি করা, হ্যাঁ, তারপরে তোমার প্রশিক্ষিত দক্ষ শ্রমিক সরবরাহ করা অর্থাৎ রিক্রুটমেন্ট করা, কারণ এইগুলোর কারখানাগুলোতে যে সমস্ত নিয়োগ হয় সেইগুলোর নিয়োগ করার দায়িত্ব থাকে এই সংস্থার উপরেই। এছাড়া হচ্ছে তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা এবং গুণগত মানকে বাড়ানো এবং একই সাথে লৌহ ইস্পাতের মূল্য নির্ধারণ করা, অর্থাৎ সমগ্র প্রক্রিয়াটির সঙ্গে এই সংস্থাটি যুক্ত থাকে। দেখো, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলো আমি তো একবার প্রসঙ্গে বলেছিলাম, তবু আরেকবার আমি উল্লেখ করে দিই যে লৌহ শিল্পের প্রধান কাঁচামালগুলো কি কি না, আকরিক লোহা গলানোর জন্য যে কোক কয়লা, চুনাপাথর এবং ডলোমাইট, এছাড়া তোমার ইস্পাত বা যাকে সংকর ইস্পাত তৈরি করার জন্য কি কি দরকার লাগছে, দেখো ম্যাঙ্গানিজ, নিকেল, হ্যাঁ, টাংস্টেন, তারপরে তোমার ক্রোমিয়াম লাগে, কোবাল্ট, সিসা ইত্যাদি। ইদানিং তোমার এই শিল্পে কাঁচামাল রূপে হচ্ছে স্পঞ্জ আয়রন, হ্যাঁ, বা স্ক্র্যাপ আয়রন ব্যবহৃত হচ্ছে। এই কথাই যখন উঠলো তখন একটা বলি যে ভারতের তোমার প্রথম স্পঞ্জ আয়রন কারখানা গড়ে উঠেছে তেলেঙ্গানার কোঠাগুদামে, ঠিক আছে। এবং আরেকটা তোমার বলবো যে মিনি স্টিল প্লান্টের কথা সম্পর্কে একটু বলবো, এই প্রসঙ্গে ব্যাপারটা আলোচনা করলে ভালো হবে। সেটা হচ্ছে যে এই যে সকল লোহা ও ইস্পাত কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 10 লক্ষ টনের কম এবং বৈদ্যুতিক যে চুল্লি, তার সাহায্যে স্পঞ্জ আয়রন বা স্ক্র্যাপ আয়রন থেকে ইস্পাত উৎপাদন করা হয়, তাদের মিনি স্টিল প্লান্ট বলা হয়। এবং বর্তমানে ভারতে প্রায় তোমার 650টি মিনি স্টিল প্লান্ট রয়েছে। তার মধ্যে যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তোমার এটি মানে ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এটি হাওড়াতে অবস্থিত। এই প্রশ্নটি 2014 সালের মাধ্যমিকেও এই প্রশ্নটি এসেছিল, সুতরাং একটু দেখে রাখবে। এবার আমরা প্রতিটি বৃহৎ ইস্পাত কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, কারণ দেখো পরীক্ষায় আমাদের বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে, তা সে ছোট প্রশ্ন হিসাবেই হোক আর বড় প্রশ্ন হিসাবেই হোক। যেমন ধরো ছোট প্রশ্নতে কোনো সময় কোনো নদীর তীরে, হ্যাঁ, অমুক কেন্দ্রটি কোন নদীর তীরে অমুক কেন্দ্রটি গড়ে উঠেছে, তারপর অমুক কেন্দ্রটি কোথা থেকে কয়লা, ম্যাঙ্গানিজ এসব সংগ্রহ করছে, কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, বা কোন সংস্থার ফুল ফর্মটা কি, এ ধরনের আসে। আবার ধরো বড় প্রশ্ন হিসাবে সরাসরি না বলে বলল যে ভারতে পূর্ব উপকূলে অবস্থিত ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠার কারণ, অর্থাৎ এখানে বিশাখাপত্তনম কথা বলছে, জানতে চাইছে। আবার ধরো দুর্গাপুরকে ভারতের রূপ বলা হচ্ছে কেন, বা ভারতে একটি বেসরকারি উদ্যোগে গঠিত লৌহ ইস্পাত কারখানার অবস্থানগত সুবিধা আলোচনা করো, বা ভারতে যে কোনো একটি বা দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানার অবস্থানগত সুবিধা আলোচনা করো। সুতরাং প্রশ্নকর্তা কিন্তু বিভিন্নভাবে আমাদের বিভ্রান্ত করতে পারে, আমাদের তাই তার জন্য কি প্রস্তুত থাকতে হবে। চলো এবার আলোচনাতে একটু এগুই। প্রথমে আসি আমরা জামশেদপুর। জামশেদপুর দেখো ভারতের জানবে যে বেসরকারিভাবে ভারতের বৃহত্তম এবং ওভারঅল অর্থাৎ সরকারি বেসরকারি মিলে দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কেন্দ্র। আগেই তো প্রতিষ্ঠাতা সাল বলেছি যে 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে ঝাড়খণ্ডের জামশেদপুরে, যেটা আগে তোমার বিহারের সাকচি গ্রামে ছিল, বিহারের মধ্যে পড়তো, এখন সেটা ঝাড়খণ্ডে হয়েছে। তো সেই জামশেদপুরে সুবর্ণরেখা ও তার যে উপনদী খড়কাই এর সংযোগস্থলে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ যেটা টিসকো নামে লৌহ ইস্পাত কারখানাটি গড়ে ওঠে, ঠিক আছে। দেখো এই গড়ে ওঠার কারণ কি না, একটা শিল্প গড়ে ওঠার আমি বলেছিলাম যে কাঁচামালের মধ্যে দেখো প্রধান কি প্রয়োজন হচ্ছে, প্রথমে আকরিক লোহা। তো এর আকরিক লোহা পাওয়া যায় তোমার উড়িষ্যার বোনাই, গরুমহিষানি, বাদাম পাহাড়, কেওনঝড় এবং তোমার ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি, তারপরে গুয়া, হ্যাঁ, বুদাবুরু, এই ইত্যাদি খনি থেকে আকরিক লোহা পাওয়া যাবে। কয়লা তোমার খুব উল্লেখযোগ্য হচ্ছে জানো যে ঝাড়খণ্ডে তার খুব কাছি ঝরিয়া এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে প্রয়োজনীয় কয়লা সরবরাহ হবে। চুনাপাথর জানো উড়িষ্যার গাংপুর,
বীর মিত্রপুর থেকে চুনাপাথর। ডলোমাইট কোথা থেকে পাওয়া যাচ্ছে? উড়িষ্যার সুন্দরগড় বীর মিত্রপুর থেকে ডলোমাইট পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গানিজ কোথা পাওয়া যাচ্ছে? কেওনঝড় গাংপুরে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হচ্ছে। আর বিদ্যুৎ, বিদ্যুৎ হচ্ছে যে জামশেদপুরে যে টাটা কোম্পানি তার নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছে। আর জল তো নদীর আমি দুটো কথা আগেই বললাম যে সুবর্ণরেখা ও খড়কাই নদীতে জল পাওয়া যাচ্ছে। আর শ্রমিক ঝাড়খণ্ড তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে শ্রমিক পাবে। পরিবহন ব্যবস্থা যদি দেখাও কি না, তুমি জানো যে এটা কোন রেলপথ? দক্ষিণ পূর্ব রেলপথ, এবং যে জাতীয় সড়ক হচ্ছে NH-2 এবং 23, এই দুটো সড়ক জাতীয় সড়কপথের মাধ্যমে পরিবহন ব্যবস্থা বজায় থাকছে। আর এর নিকটস্থ বন্দর কে আছে? কলকাতা এবং হলদিয়া। সুতরাং এইগুলো হচ্ছে তার গড়ে ওঠার কারণ, জামশেদপুরে কারখানাটি গড়ে ওঠার কারণ। দ্বিতীয় আমরা দুর্গাপুর, বার্নপুর, কুলটি এই তিনটে নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা বার্নপুর কুলটিটা দেখে নিই। যে দেখো বার্নপুর বা কুলটি, প্রথমে কুলটি দেখো 1870 সালে আমি বলেছিলাম কুলটিতে, আর বার্নপুর হচ্ছে বলেছিলাম 1919 সালে। দুটো আলাদা আলাদাভাবে কারখানা গঠিত হয়, ঠিক আছে? দুটোই কিন্তু দেখো দামোদর নদীর তীরে ঘটেছে, ইভেন দুর্গাপুরও তাই। তো 1952 সালে এই দুটো কোম্পানি অর্থাৎ কুলটি এবং বার্নপুর যুক্ত হয়ে যায়, হ্যাঁ, এবং যুক্ত হয়ে ইসকো নাম নেয়, অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে? এবং এটি আবার 1972 সালে আমার সেলের অধীনে আসে। অপরদিকে তুমি যে দেখো দুর্গাপুরও কি হচ্ছে, দুর্গাপুর 1956 সালে তোমার তখনকার সময় ব্রিটিশ কোম্পানি ইসকনের সহযোগিতায় কি হচ্ছে, এই কারখানাটি ভারত সরকারের উদ্যোগে প্রতিষ্ঠা হয়। এবং আগেই বলেছিলাম যে এর দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে ডিএসপি আর একটা হচ্ছে ডিএসপি। তো এই কারখানা গড়ে ওঠার কারণগুলো যদি একবার দেখো, যে এখানেও যে কাঁচামালের প্রসঙ্গ আসছে, সেখানে দেখো আকরিক লোহা কোথা থেকে পাবে না, পশ্চিমবঙ্গে দেখো উন্নত মানের তো আকরিক লোহা পাওয়া যায় না, কিন্তু দেখো পাশের রাজ্য আমাদের অর্থাৎ ঝাড়খণ্ডের তোমার গোয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে নোয়ামুন্ডি, এখান থেকে লৌহ খনিগুলো পাবে। উড়িষ্যার গরুমহিষানি, বাদাম পাহাড় প্রভৃতি থেকে পেতে পারে। আবার ধরো কয়লা, কয়লা তো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ তো আছে, আর ঝাড়খণ্ডে ঝরিয়া, এখান থেকে পাচ্ছে। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, এইগুলো কি হচ্ছে, এই যে আকরিক লোহার সঙ্গে চুনাপাথর ডলোমাইট মিশিয়ে কি হচ্ছে, পিক আয়রন তৈরি হচ্ছে। এই পিক আয়রনকে কি হচ্ছে, ইস্পাতে পরিণত করতে গেলে কিসের প্রয়োজন হবে? ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। তা সেগুলো কোথা থেকে পাচ্ছে না, উড়িষ্যার তোমার সুন্দরগড়, কেওনঝড় যে জেলা, সেখান থেকে সংগ্রহ করছে। আচ্ছা, বিদ্যুৎ কোথা থেকে পাবে? তুমি জানো এখানে ডিভিসি আছে, ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, তো সেখান থেকে জলবিদ্যুৎ পাচ্ছে। আর তাছাড়া তোমার বক্রেশ্বর, দুর্গাপুরতে তো তাপবিদ্যুৎ আছে, তো সেখান থেকে বিদ্যুৎ পাচ্ছে। জলের যোগান দেখো, দামোদরের কথা বলেছি, এছাড়া কি আছে, বরাকর নদী আছে, জানো দামোদর বরাকর নদী থেকে জল পাচ্ছে। শ্রমিক তো বুঝতে পারছো যে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ওই যে বেলটা থেকে শ্রমিক সংগ্রহ করছে। রেলপথ দেখো, পূর্ব রেলপথ আমাদের এখানে রয়েছে, হ্যাঁ, এবং 2 নম্বর জাতীয় সড়ক রয়েছে অর্থাৎ গ্রান্ডস্ট্যান্ড রোড রয়েছে, হ্যাঁ। তারপরে এছাড়া কি আছে, দুর্গাপুর খাল আছে, সেখান থেকে কাঁচামাল, শিল্পজাতীয় দ্রব্য পরিবহনের প্রধান মাধ্যম হিসাবে কাজ করছে। আর বন্দর তো আগেরটাও যেমন কলকাতা এবং হলদিয়া বন্দরের অবস্থান। তো আর বাজার যদি দেখো চাহিদা বাজারে, তো আসানসোল, রানীগঞ্জ শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, কলকাতা শিল্পাঞ্চল, তো সেগুলোর বিপুল চাহিদা সম্পন্ন বাজার কি হচ্ছে, এই লৌহ ইস্পাত শিল্পের বিকাশে সহায়তা করছে। এবার আমরা দেখব রাউরকেল্লা। তৃতীয়ত আমরা দেখছি রাউরকেল্লা সম্পর্কে। দেখো রাউরকেল্লা তোমার আগেই বলেছিলাম 1956 সালে, হ্যাঁ, এটা হয়, এবং উড়িষ্যা রাজ্যে তোমার সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে এই ইস্পাত কারখানাটি গড়ে ওঠে। এটা কোন নদীর তীরে গড়ে ওঠে একটু গুরুত্বপূর্ণভাবে মনে রাখার চেষ্টা করবে। তো যাই হোক, এর কাঁচামালের ক্ষেত্রে দেখো যা যা কাঁচামালগুলো প্রয়োজন হয় তার এই নামগুলো, সেগুলো কিন্তু এখানে মানে আগের যেগুলো তোমার বলেছি কাঁচামাল উৎপাদন কেন্দ্র হিসাবে, সেইগুলোই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো নতুন করে এখানে মনে রাখার কোনো বিষয় নাই, শুধুমাত্র মনে রাখবে এই ক্ষেত্রে যে বিদ্যুৎ, জল এবং বন্দরের ব্যাপারগুলো একটু আলাদা হয়ে যাবে। সেখানে দেখতে হবে যে বিদ্যুৎ পাওয়া যাবে তোমার হীরাকুদ প্রকল্পে, জানো যে জলবিদ্যুৎ থেকে আমরা যখন ভারতে জল সম্পদ চ্যাপ্টার পড়েছিলাম তখনই আমরা জেনেছিলাম। জল তোমার এখানে বুঝতে পারছো যে ওই যে ব্রাহ্মণী নদীর কথা বললাম, এছাড়া তোমার আরও আছে কোয়েল আছে, সেখানে ব্রাহ্মণী, কোয়েল এরকম থেকে জল পাচ্ছে। আর তোমার পরিবহন ব্যবস্থা এখানে দেখো, মানে এক হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথ থাকছে, আর তার সঙ্গে পূর্ব উপকূলীয় রেলপথ এটা যোগাযোগ ব্যবস্থা করছে, হ্যাঁ। এবার বন্দর হচ্ছে তোমার উড়িষ্যার কাছে, সেহেতু পারাদ্বীপ বন্দর তো থাকছে, তার সঙ্গে কলকাতা বন্দরও যুক্ত থাকছে, তাহলে পারাদ্বীপ এবং কলকাতা বন্দর সাহায্যে এটা করছে। এবার আমরা ছত্তিশগড়ের ভিলাই সম্পর্কে আমরা জেনে নেব। সেটা যে 1956 সালে এই ভিলাইয়ের তোমার প্রতিষ্ঠা হচ্ছে, ছত্তিশগড়ের দুর্গ জেলার এটা প্রতিষ্ঠিত হয়েছে লৌহ ইস্পাত। এবং এটা মনে রাখবে যে ভারতের
বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে ভিলাই। আচ্ছা, আমার ওই যখন কুলটি বার্নপুর আলোচনা করছিলাম তখন একটা এটা যখন বললাম মনে পড়ে গেল, ওখানে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কুলটি হচ্ছে ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্র। অর্থাৎ যদি প্রশ্ন আসে ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি, তাহলে সেটার উত্তর হচ্ছে কুলটি। তো ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। এখানে গড়ে ওঠার কারণগুলো যদি দেখো, যে আকরিক কাঁচামালের মধ্যে আকরিক লোহা তোমার এখানে পাচ্ছে দাল্লি রাজহারা খনি থেকে, ঠিক আছে। কয়লা যদি দেখো হচ্ছে সেই ঝরিয়া রানীগঞ্জ থেকে পাচ্ছে, আর কিছুটা তোমার ছত্তিশগড়ে আছে কোরবা খনি, সেখান থেকেও কিছুটা পাওয়া যাচ্ছে। চুনাপাথর যদি দেখো, ছত্তিশগড়ে যে নন্দিনী খনি আছে সেখান থেকে চুনাপাথর পাচ্ছে। ডলোমাইট কোথা থেকে পাচ্ছে, ছত্তিশগড়েরই হিরি থেকে। হিরি এবং আরেকটা আছে তোমার বড়দুয়ার, এই হিরি এবং বড়দুয়ারের থেকে ডলোমাইট পাচ্ছে। ম্যাঙ্গানিজ কোথা থেকে পাচ্ছে, ম্যাঙ্গানিজ পাচ্ছে মধ্যপ্রদেশের বালাঘাট এবং মহারাষ্ট্রের ভান্ডারার ম্যাঙ্গানিজ পাচ্ছে। বিদ্যুৎ কোরবা এবং ভিলাই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছে। তোমার জল যদি দেখো, জল হচ্ছে টুন্ডলা যে জলাধার আছে সেটা থেকে জল পাচ্ছে। আর পরিবহন দেখো দক্ষিণ পূর্ব রেলপথের মধ্যে পড়ছে, আর এখানে উল্লেখযোগ্য জাতীয় সড়ক হচ্ছে NH6, তো সেটা পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সাহায্য করছে। বন্দর কিভাবে, যখন ভিলাই, তার মানে বুঝতে পারছো যে তার কাছাকাছি অবস্থান করছে বিশাখাপত্তনম বন্দর, তাহলে সেই বিশাখাপত্তনম বন্দর থেকে এর সুবিধা পাচ্ছে বন্দরে। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমরা আলোচনা করলাম, এই 6টি বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্রই কিন্তু আমি আগেও উল্লেখ করছিলাম যে পূর্ব এবং মধ্য ভারতে গড়ে উঠেছে। তার কারণ কি কি, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। এর কারণগুলো খুব সহজেই আমরা বলতে পারবো, কারণ যে উপরোক্ত কারণগুলো আমি এখানে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এইগুলোর মিশ্রিত কারণই হচ্ছে এখানের প্রশ্নটির ক্ষেত্রে আমরা উত্তর হিসাবে দেখতে পাই। সুতরাং এটা নিয়ে আমি পুনর আলোচনাতে আর আমি যাচ্ছি না। বাকি যে দুটি শিল্পকেন্দ্র সম্পর্কে পড়ে আছে সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমি আসি তোমার বিশাখাপত্তনম নিয়ে। দেখো বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি 1992 সালে এটি প্রতিষ্ঠিত হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, জানো যে, এবং এটি কিন্তু মনে রাখবে যে ভারতের প্রথম উপকূলীয় লৌহ ইস্পাত কারখানা। এবার কাঁচামালের গুলো যদি কোথা থেকে পাচ্ছে আমরা দেখিনি, যে আকরিক লৌহ পাচ্ছে দেখো ছত্তিশগড়ের বাইলাডিলা, অন্ধ্রপ্রদেশের তোমার আছে নেল্লোর, এখান থেকে কি হচ্ছে আকরিক লোহার যোগান পাচ্ছে। কয়লা কোথা থেকে পাচ্ছে, উড়িষ্যার তালচের এবং অন্ধ্রপ্রদেশের যে সিঙ্গারেনি খনি থেকে কয়লা পাচ্ছে। এই নামগুলো খুব পরিচিত নাম, মনে রাখা খুব কষ্টকর একেবারেই নয়। তারপর তোমার চুনাপাথর হচ্ছে অন্ধ্রপ্রদেশের গন্টুর। তারপরে তোমার মধ্যপ্রদেশের আছে কাটনির, এখান থেকে চুনাপাথর পাচ্ছে। ডলোমাইট কোথা থেকে পাচ্ছে, ডলোমাইট ম্যাঙ্গানুজ, এগুলো সবই কিন্তু এরা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ থেকে পাচ্ছে। যেমন ডলোমাইট পাচ্ছে অন্ধ্রপ্রদেশের মাধারাম, ছত্তিশগড়ের বিলাসপুর, এগুলো থেকে পাচ্ছে। ম্যাঙ্গানিজ তোমার অন্ধ্রপ্রদেশ থেকেই পাচ্ছে, অন্ধ্রপ্রদেশের চিপুরুপল্লী থেকে ম্যাঙ্গানিজ পাচ্ছে। আর বিদ্যুৎ দেখো এখানে তুঙ্গভদ্রা প্রকল্পের নাম আগে জানো, তুঙ্গভদ্রা প্রকল্প থেকে কি পাচ্ছে, জলবিদ্যুৎ পাচ্ছে। এবং তাপবিদ্যুৎ কেন্দ্র আছে একটা দামাগুন্ডাম, তাপবিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে। জল তাহলে কোথা থেকে পাচ্ছে, তুঙ্গভদ্রা নদী থেকে জল পাচ্ছে। আচ্ছা, পরিবহন ব্যবস্থা এটা জানো যে উপকূলীয় যে রেলপথ, অর্থাৎ পূর্ব উপকূলীয় যে রেলপথ সেখান থেকে এবং উন্নত সড়কপথের মাধ্যমে এটা পরিবহন ব্যবস্থা চলছে। বন্দর কি হচ্ছে, বিশাখাপত্তনম বন্দর, আর তার সঙ্গে কিছুটা দূরে আছে পারাদ্বীপ বন্দর। এই দুটো বন্দরের মাধ্যমে তারা বাণিজ্যিক কার্য চালাচ্ছে। এবার আসবো আমি ভদ্রাবতী নিয়ে। সেটা হচ্ছে যে ভদ্রাবতী দেখো 1923 সালে এটা কর্ণাটক রাজ্যের ভদ্রা নদীর তীরে এই ইস্পাত কারখানাটি গড়ে ওঠে। তাহলে দেখো আমরা জামশেদপুর বলছিলাম বেসরকারি, তা 1923 সালে নিশ্চয়ই এটা বেসরকারি হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা এটাকে বেসরকারি বলছি না, কারণ হচ্ছে 1962 সালে এটা সরকারি অধীনস্থ হয়। ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে, তখন বেসরকারি হিসাবেই প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে এটা সরকার অধিগ্রহণ করে এবং 1962-তে এটি সরকারি সংস্থা, তাই এখন বর্তমানে সরকারি সংস্থা হিসাবেই আমরা ধরবো। তো এটা কাঁচামালগুলো কোথা থেকে পাচ্ছে দেখো, আকরিক লোহা পাচ্ছে কর্ণাটকের বাবাবুদান পাহাড়ের অঞ্চল থেকে, অর্থাৎ বাবাবুদানের তোমার কেমনগুন্ডি অঞ্চল থেকে পাচ্ছে। কয়লা তোমার এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, যার জন্য এই অভাব মেটানোর জন্য কি করে না, স্থানীয় যে লোকাল অর্থাৎ যে ফরেস্ট আছে সেই বনভূমি, স্থানীয় বনভূমির উপর নির্ভর করে কাঠ কয়লা ব্যবহার করা হয় এটাতে, এটা মনে রাখবে। চুনাপাথর হচ্ছে যে কর্ণাটকের যে ভান্ডিগুড্ডা খনি থেকে চুনাপাথর পাচ্ছে। ডলোমাইটও পাচ্ছে তোমার ওখান থেকে, অর্থাৎ ভান্ডিগুন্ডা থেকে ডলোমাইট সংগ্রহ করছে। ম্যাঙ্গানিজ হচ্ছে কর্ণাটকের তোমার চিত্রদুর্গ বলে যে খনি আছে সেখান থেকে ম্যাঙ্গানিজ পাচ্ছে। জল হচ্ছে তোমার এখানে সরাবতী নদীর যে যোগ জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে বিদ্যুৎ পাচ্ছে। আর জল
জল হচ্ছে ভদ্রাবতী, যখন বলছি বুঝতে পারছো, ভদ্রা নদীর জল এখান থেকে ব্যবহৃত হচ্ছে। আর পরিবহন ব্যবস্থা জানো, এটা দক্ষিণ মধ্য রেলপথের মধ্যে পড়ছে এবং উন্নত যে সড়ক পথগুলি রয়েছে তার সাহায্যে এটা হচ্ছে। আর বন্দর, এখানে কি বন্দর রয়েছে? ম্যাঙ্গালোর আর মারমাগাঁও। ম্যাঙ্গালোর এবং খুব উল্লেখযোগ্য দুটো বন্দর নাম অনেক সময় ম্যাপ পয়েন্টিংয়ে আসে। তো ম্যাঙ্গালোর এবং মারমাগাঁও বন্দরের নিকটবর্তী যে অবস্থান হওয়ার জন্য সেই বন্দরগুলিকে ব্যবহার করছে। তো এবার আমরা তো ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা বিষয়ে যে মূল সমস্যাগুলো আছে সেগুলি আমরা এবার দেখে নেব। প্রথমত আমি বলবো যে ভারতে প্রাপ্ত যে লৌহ আকরিক দেখো উন্নত মানের নয়, ঠিক আছে। এছাড়া দ্বিতীয় কথা বলবো যে কোক কয়লার অভাব একটা বড় সমস্যা। অর্থাৎ ভারতে সাধারণত লিগনাইট জাতীয় কয়লাই বেশি ব্যবহৃত হচ্ছে এবং বিটুমিনাস কয়লা ব্যবহার করা হয় না। তাতে কি হচ্ছে, লিগনাইট ব্যবহার করার ফলে তাপ শক্তির পরিমাণ কম হচ্ছে, কারণ ওখানে কি আছে, লিগনাইটে কার্বনের পরিমাণটা তোমরা জানো যে কম থাকে। তৃতীয় বিষয় হচ্ছে যে অন্যান্য যে কাঁচামালগুলো আছে অর্থাৎ চুনাপাথর, ডলোমাইট, এগুলোও কিন্তু এখানে ভালো মানের পাওয়া যায় না। মানে এগুলোর মধ্যে কি বলবো, অপদ্রব্য, অর্থাৎ দ্রব্য জিনিসটা কম থাকে, অপদ্রব্যটাই কি হচ্ছে বেশি পরিমাণে থাকে। তার ফলে কি হচ্ছে, যে ইস্পাত যেটা তৈরি হচ্ছে তার মানটা হ্রাস পাচ্ছে। আচ্ছা, চতুর্থ আমি বলবো যে কাঁচা মাল কি হচ্ছে, দেখো দেশের সর্বত্র সমভাবে বণ্টিত হয়নি, ফলে এক স্থান থেকে অন্য স্থানে কাঁচামালটা পরিবহন করে নিয়ে যাওয়াটা ব্যয়ভার বেশি হয়ে যাচ্ছে। তারপরে পরের নেক্সট বলবো যে বিদ্যুৎ শক্তির অভাব। হ্যাঁ, লৌহ ইস্পাত কারখানাগুলোতে তুমি দেখতে পাবে যে বিদ্যুতের ঘাটতি থাকে, যার ফলে ইস্পাত উৎপাদনে একটা বাধার সৃষ্টি হচ্ছে। তারপরে সবচেয়ে বড় যে বিষয় একটা যে এবং খুব সাধারণ আমাদের দেশের পক্ষে, সেটা হচ্ছে লৌহ ইস্পাত কারখানাগুলো বেশিরভাগই তাদের ক্ষমতা অনুযায়ী উৎপাদন করে না, ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না। শিল্পের রুগ্নতা একটা বড় বিষয়, যে কম উৎপাদন, শ্রমিক অসন্তোষ, ব্যয়বহুল উৎপাদন ইত্যাদির কারণে কি হচ্ছে, বহু কারখানা দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এলো তখন এই রুগ্ন শিল্প মানে তখন এই রুগ্ন শিল্প কি সেটা একবার আমরা জেনে নিই। দেখো, কোনো শিল্প প্রতিষ্ঠান ক্রমাগত যদি ক্ষতির শিকার হতে হতে যখন বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছায়, তখন তাকে আমরা রুগ্ন শিল্প বলতে পারি। মনে রাখবো 1985 সালে ভারতে রুগ্ন শিল্প আইন পাস হয়েছিল। এই রুগ্নতার প্রধান কারণগুলি আমি একটু আগেই বললাম, যেগুলো সেগুলোই হচ্ছে এর কারণ। যেমন মানে কি বললাম একটু আগে, যে ধরো কাঁচামালের অস্বাভাবিক দাম, শ্রমিক মালিক অসন্তোষ, তোমার ত্রুটিপূর্ণ শিল্প পরিকল্পনা, আধুনিকরণের অভাব, হ্যাঁ, তারপর হচ্ছে বিদ্যুতের ঘাটতি, যার ফলে উৎপাদন হ্রাস পাচ্ছে, অস্বাভাবিক উৎপাদন ব্যয় বৃদ্ধি, এবং এই যে বিভিন্ন দেশে কি হচ্ছে, খুব সস্তা পণ্যের সঙ্গে কি হচ্ছে, আমাদের দেশীয় যে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, এই মন্দা বাজার রপ্তানি বাণিজ্যের কি হচ্ছে, সেটা সংকুচিত হয়ে পড়ছে। যেমন ধরো একটা খুব বড় রুগ্ন শিল্পাঞ্চল হিসেবে আমি বলতে পারি এই মুহূর্তে, ধরো হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্প আস্তে থেকে হচ্ছে ক্রমশ রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং এই অধ্যায়ের পরবর্তী আলোচনা আমরা পরের ভিডিওতে করব।